দেশ স্বাধীন হওয়ার পরের বছর 1948 সাল কলকাতার কোনো এক পুরনো বাড়ি, সেখানে শুরু হয়েছে এক আশ্চর্য বিয়ের অনুষ্ঠান। বিয়ের পিঁড়িতে বসে আছেন 63 বছরের এক বৃদ্ধ, যার শরীর ও মনে ব্রিটিশদের অমানসিক অত্যাচারের গভীর ক্ষত। আর কনের পিঁড়িতে বসে আছেন অসুস্থ এক বৃদ্ধা, তিনি বিধবা এবং শারীরিকভাবে একজন প্রতিবন্ধী নারী। দীর্ঘদিন তিনি পঙ্গু হয়ে আছেন, একা একা চলাফেরা করার জন্য তার বিন্দুমাত্র কোনো সামর্থ্য নেই। সত্যি কথা বলতে কি, আজকের দিনে যদি এমন ঘটনা ঘটতো তাহলে নিশ্চিত সেই ঘটনা আমাদের মুঠোফোনে ভাইরাল হতোই। কিন্তু সে যুগে এই অস্বাভাবিক বিয়ের ঘটনা ছিল বাঙালির চোখের আড়ালে। বেশিরভাগ মানুষ এই বিয়ের কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি। কিন্তু বিয়ের আসরে সেদিন যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু অবাক হয়ে বর আর কনেকে দেখেছেন, মুগ্ধ হয়েছেন। কারণ তারা জানতেন যে এই বিয়ের আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ প্রায় 40 বছরের এক অসমাপ্ত, অতিমানবিক, অমর এক প্রেম কাহিনী। বাস্তবে কি বলিউড বা টলিউডের যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাবে অবিশ্বাস্য এই প্রেমের কাহিনী। কেননা সেদিনের সেই বিয়ের অনুষ্ঠানের বর আসলে ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিস্মৃত নায়ক, বোমা তৈরির জাদুকর বিপ্লবী উল্লাসকর দত্ত। আর কনে ছিলেন তার যৌবনের প্রেমিকা লীলা পাল, ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের মেয়ে লীলা পাল। গত 17ই মে বিপ্লবী উল্লাসকর দত্তের মৃত্যুবার্ষিকী ছিল। তাকে গভীর শ্রদ্ধা জানাতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই অমর প্রেম কাহিনীর কথাই শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক। তিনি সিটি কলেজের পড়াশোনা শেষ করে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। বিষয় কেমিস্ট্রি, রসায়ন। তার কিন্তু অনেক গুণ ছিল। একদিকে তিনি যেমন ছিলেন কলেজের মেধাবী ছাত্র, তেমনি অন্যদিকে তিনি দারুণ গান গাইতে পারতেন। তার গানের গলাটি ছিল চমৎকার। 1903 সালে প্রেসিডেন্সি কলেজের এই জনপ্রিয় ছাত্রটির সঙ্গে পরিচয় হলো স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের মেয়ে লীলা পালের সঙ্গে। ডাক্তার সুন্দরীমোহন দাসের বাড়িতে উল্লাসকর দত্ত প্রথম লীলাদেবীকে দেখলেন। লীলাদেবী সে সময় ছিলেন অত্যন্ত প্রাণবন্ত একজন মেধাবী ছাত্রী। কৃষিবিদ্যা, এগ্রিকালচার তা নিয়ে পড়াশোনা করার তার খুব আগ্রহ। তা বিপিনচন্দ্র পালের ভক্ত উল্লাসকর দত্তের সঙ্গে লীলাদেবীর বন্ধুত্ব হতে বেশি সময় লাগলো না। লীলাদেবী রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসতেন, আর সুযোগ পেলেই উল্লাসকর দত্ত রবীন্দ্রসঙ্গীত ছাড়াও তাকে নতুন নতুন গান শোনাতেন। লীলাদেবী ভালোবাসতেন খেজুরের গুড়, আর বন্ধু উল্লাসকর দত্ত শিবপুর থেকে সেই গুড় মাথায় করে নিয়ে হেঁটে পৌঁছে যেতেন হেদুয়ার কাছে কাশারিপাড়ায় লীলাদেবীর বাড়িতে। আর এভাবেই তাদের মধ্যে গড়ে উঠল এক নিবিড় বন্ধুত্ব। অবশেষে 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে তাদের সেই বন্ধুত্বে ছড়িয়ে পড়ল ভালোবাসার ডালপালা, জন্ম নিল গভীর এক প্রেম। বলা বাহুল্য সেই সময় থেকেই তারা কিন্তু পরস্পরকে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করলেন। কিন্তু এরপর থেকেই উল্লাসকর দত্তের জীবনে একের পর এক বড় বড় ঢেউ আছড়ে পড়ল। প্রেসিডেন্সি কলেজের ব্রিটিশ অধ্যাপক রাসেল ভারত বিদ্বেষী মন্তব্য করেছিলেন, আর তাকে উচিত শিক্ষা দিতে উল্লাসকর ব্যবস্থা নিলেন। কলেজের সামনে তাকে তিনি শারীরিকভাবে আঘাত করে বসলেন। ফলস্বরূপ কলেজ থেকে তাকে দ্রুত বহিষ্কার করা হলো। এরপর তিনি চলে গেলেন সুদূর বম্বে শহরে। সেখানে ভিক্টোরিয়া টেকনিক্যাল ইনস্টিটিউটে তিনি পড়াশোনা শুরু করলেন। কিন্তু বেশি দিন সেখানে তার মন টিকল না। তিনি ফিরে আসলেন কলকাতায়। এবার তিনি যুক্ত হলেন ব্রিটিশ বিরোধী অনুশীলন সমিতির বৈপ্লবিক কর্মকাণ্ডে। সে সময়ে বিপ্লবীদেরকে বোমা তৈরি করে সরবরাহ করতেন একমাত্র বিপ্লবী হেমচন্দ্র কানুনগো। তিনি বোমা তৈরিতে ওস্তাদ ছিলেন। এবার তার সঙ্গে যোগ দিলেন রসায়নের ছাত্র বিপ্লবী উল্লাসকর দত্ত। মুরারিপুকুর বাগানবাড়ির গোপন আস্তানায়
বোমা তৈরির পরীক্ষা নিরীক্ষা শুরু হলো। রসায়ন শাস্ত্রের জ্ঞান দিয়ে তিনি তৈরি করলেন একটার পর একটা শক্তিশালী বোমা। বিপ্লবীদের মধ্যে অচিরেই তিনি বোমা তৈরির জাদুকর হিসাবে পরিচিত হলেন। তারই নির্মিত বোমা চন্দননগরের মেয়র তারদিভেলের গৃহে নিক্ষিপ্ত হয়। নারায়ণগড়ের ছোটলাট স্যার অ্যান্ড্রু ফ্রেজারের স্পেশাল ট্রেন ওড়াবার জন্য তার প্রস্তুত করা মাইনি ব্যবহৃত হয়। তারই তৈরি বোমা দিয়ে মুজফ্ফরপুরে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে হত্যার দুঃসাহসী অভিযান শুরু করেছিলেন। অবশেষে 1908 সালের 2রা মে আলিপুর বোমা মামলায় তিনি ইংরেজদের হাতে গ্রেপ্তার হলেন। 1909 সালের 6ই মে দায়রা আদালতে তার ফাঁসির সাজা ঘোষণা হলো। ফাঁসির আদেশের সেই খবর শুনে লীলাদেবী স্তম্ভিত হলেন। তার পৃথিবী যেন থমকে গেল। সারা দিন তিনি চোখের জল ফেললেন। ইতিমধ্যে উচ্চ আদালতে উল্লাসকর দত্তের পক্ষ থেকে আপিল করা হলো। সেই আপিলের জের হিসাবে 1909 সালের 23শে আগস্ট উচ্চ আদালতে তার ফাঁসির আদেশ রদ করে শাস্তি দেওয়া হলো কালাপানি, কালাপানিতে নির্বাসন, অর্থাৎ আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন দ্বীপান্তর। সাজা ঘোষণার পর 1909 সালের 12ই ডিসেম্বর উল্লাসকর দত্তকে কলকাতার খিদিরপুর ডক থেকে জাহাজে করে পাঠিয়ে দেওয়া হলো আন্দামানে। সেদিন, সেই বিদায়ের দিনে জাহাজে ওঠার আগে অশ্রুসিক্ত লীলাদেবীকে বিপ্লবী উল্লাসকর কথা দিয়েছিলেন, চিন্তা করো না, আমি ফিরে আসবই, স্বাধীন ভারতের মাটিতেই আমরা বিয়ে করব। বিদায়ের সেই আবেগঘন মুহূর্তে চোখের জলে ভেসে গেলেন লীলাদেবী। উল্লাসকরের হাতে হাত রেখে তিনি কথা দিলেন, তিনি অপেক্ষা করবেন আজীবন। আন্দামানে বিপ্লবী উল্লাসকরের উপর নেমে আসলো ব্রিটিশদের অমানবিক পৈশাচিক অত্যাচার। ঘানি টানা থেকে শুরু করে উল্টো করে ঝুলিয়ে রাখা, অনাহারে ফেলে রাখা থেকে শুরু করে ইলেকট্রিক শক, কোনো কিছুই বাদ রইল না। বছরের পর বছর ধরে ব্রিটিশদের সেই পাশবিক নির্যাতনে তিনি প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়েও উল্লাসকরের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠল প্রেমিকা লীলাদেবীর স্মৃতি। ওই বিপর্যস্ত অবস্থার মধ্যেও তিনি লীলাদেবীকে চিঠি লিখতেন, আর সেই চিঠির জবাবও লীলাদেবী নিয়ম করে দিতেন। আন্দামানের নির্জন সেই সেলে যন্ত্রণায় ছটপট করতে করতে একসময় তিনি হ্যালুসিনেশনে লীলাদেবীর ছায়া দেখতে শুরু করলেন। 1913 সালে ইংরেজরা তাকে মানসিক রোগী হিসাবে মাদ্রাজের মানসিক হাসপাতালে, আসলে যেটা ছিল একটা পাগলাগারদ, সেখানে তাকে পাঠিয়ে দিল। সেই পাগলাগারদেই বন্দি জীবনের 8টি বছর কেটে গেল। ইংরেজ সরকারের পক্ষ থেকে পাগলাগারদে তার সেই বন্দি জীবনের কথা কোথাও জানানো হলো না। অন্যদিকে মাসের পর মাস, বছরের পর বছর লীলাদেবী তার প্রেমিক উল্লাসকরের কোনো খোঁজ খবর কিছুই পেলেন না। উল্লাসকর বেঁচে আছেন না মারা গেছেন সেই খবরটুকু পর্যন্ত তিনি জানতেন না। ইতিমধ্যে পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে চলে যান। সেখানে এগ্রিকালচারে উচ্চশিক্ষা লাভ করে লন্ডনের রয়্যাল হর্টিকালচার সোসাইটির তিনি সদস্য হলেন। অবশেষে দেশে ফিরে শিক্ষকতার চাকরি নিয়ে প্রথমে মিরাট, তারপর লাহোর এবং সবশেষে সেই শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে তিনি সরকারি চাকরি নিয়ে বম্বেতে চলে এসেছিলেন। ইতিমধ্যে 1920 সালে মাদ্রাজের পাগলাগারদ থেকে সরকারিভাবে মুক্তি পেলেন বিপ্লবী উল্লাসকর দত্ত। তিনি কলকাতায় ফিরে আসলেন, কিন্তু সেখানে কারো কোনো খোঁজ খবর না পেয়ে তিনি ফিরে গেলেন তার দেশের বাড়ি অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার কালীকচ্ছ গ্রামে। সেখানে নিজের বিপ্লবী জীবনের উপর তিনি বই লেখালেখির মধ্যে দিয়ে তার নিঃস্ব জীবন অতিবাহিত করছিলেন। একদিন আচমকা ভাই সুখসাগরের কাছ থেকে পাওয়া একটি চিঠিতে তিনি জানতে পারলেন লীলাদেবী বম্বেতে আছেন। সেখানে তিনি নৃপেন বসু নামে এক ভদ্রলোককে বিয়ে করে সংসারী হয়েছেন। খবরটা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন উল্লাসকর দত্ত। তার লীলা, তাকে তো কথা দিয়েছিলেন যে তিনি অপেক্ষা করবেন আজীবন। সেই লীলা, তার সেই লীলা কথা রাখলেন না, বিশ্বাসভঙ্গ করলেন। তিনি আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গেলেন সুদূর বম্বে শহরে। বম্বের কান্দিবালিতে লীলাদেবীর মুখোমুখি
হয়ে তিনি ক্ষোভে ফেটে পড়লেন। এদিকে লীলাদেবী যখন জানতে পারলেন যে তার প্রেমিক বেঁচে আছেন, তখন তার চোখের জল কোনো বাঁধ মানল না। অবিরাম তিনি কেঁদেই চলেছেন। অবশেষে লীলাদেবীর মাথার সিঁদুর আর হাতের শাখাপলা দেখে উল্লাসকরের সেই প্রবল রাগ প্রবল অভিমানে পরিণত হলো। তিনি নিজের কাঁধের ঝোলা থেকে কাঁধের ঝোলায় সযত্নে রাখা লীলাদেবীর সমস্ত পুরনো প্রেমের চিঠি মেঝেতে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিলেন এবং ভগ্ন হৃদয়ে নিজের দেশের বাড়ি ব্রাহ্মণবেড়িয়ার কালিকচ্ছ গ্রামে তিনি ফিরে আসলেন। এ ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেল। ইতিমধ্যে দেশভাগের মধ্যে দিয়ে ভারতবর্ষের আকাশে স্বাধীনতার সূর্য উঠেছে। উল্লাসকর দত্ত একদিন কলকাতায় এসে খবর পেলেন লীলার স্বামী নৃপেন বসু আর বেঁচে নেই। আরও মর্মান্তিক খবর পেলেন এটাই যে নার্ভের অসুখে আক্রান্ত হয়ে লীলাদেবীর শরীরের নিম্নাঙ্গ সম্পূর্ণ অবশ হয়ে গেছে। তিনি এখন প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত। বিন্দুমাত্র নড়াচড়া করার সামর্থ্য তার আর নেই। ডাক্তার বিধানচন্দ্র রায়ের নির্দেশে তিনি কলকাতারই পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই খবর শোনা মাত্রই উল্লাসকর দত্ত ছুটে গেলেন পিজি হাসপাতালে। সেখানে গিয়ে শয্যাশায়ী ষাটোর্ধ্ব পক্ষাঘাতগ্রস্ত লীলাদেবীকে সবার সামনে তিনি বুকে জড়িয়ে ধরলেন। লীলাদেবীর চোখে তখন শুধুই জলের ধারা। উপস্থিত ডাক্তার নার্সরা স্তম্ভিত। এরপর থেকে তিনি প্রতিদিন পিজি হাসপাতালে লীলাদেবীর সঙ্গে দেখা করতে যেতেন। অশোক কুমার মুখোপাধ্যায় তার অগ্নিপুরুষ সেই বইটিতে তিনি লিখেছেন, হাসপাতালে কিছুকাল থাকবার পরও তেমন কিছু উন্নতি হয়নি লীলার। বিশীর্ণ হাত দুটি নাড়তে পারে বটে, কিন্তু কোনো কাজে আসে না। কয়েকটা আঙুল বেঁকে শক্ত হয়ে গেছে, কোনো মতেই সোজা হয় না। হাসপাতালে আর রেখে কোনো লাভ নেই, কিন্তু লীলাকে দেখবে কে? অবশেষে উল্লাসকর দত্তই সিদ্ধান্ত নিলেন যে তিনি লীলাদেবীকে বিয়ে করবেন। সে সময় তিনি বলেছিলেন যে আজকেই তো ওর প্রয়োজন আমাকে। 1948 সালে 63 বছর বয়সী উল্লাসকর দত্ত সমাজের সব ভ্রুকুটি উপেক্ষা করে তার পঙ্গু ও বিধবা প্রেমিকা ষাটোর্ধ্ব লীলাদেবীকে বিয়ে করলেন। ব্রাহ্মমতে বিয়ের সময় ফর্মে লীলাদেবীকে লিখতে বলা হয়েছিল যে তিনি বিধবা। উল্লাসকর দত্ত কিন্তু সঙ্গে সঙ্গে তীব্র আপত্তি জানিয়ে বলেছিলেন, যে লীলাকে আমি বিয়ে করছি সে তো হাজরা রোডের কিশোরী, আমিই তো তার স্বামী, সে কি করে বিধবা হবে? বিয়ের পর এই বৃদ্ধ দম্পতি কলকাতার বুকে ভাড়া বাড়িতে প্রায় 4টি বছর কাটিয়ে দিলেন। সংসারে অর্থাভাব ছিল প্রবল। ডাক্তার বিধানচন্দ্র রায়ের ব্যবস্থাপনায় বিপ্লবী উল্লাসকর দত্তের জন্য স্বাধীনতা সংগ্রামী হিসাবে মাসিক 200 টাকা পেনশনের ব্যবস্থা করা হলো। সে সময় 200 টাকা মানে ছিল অনেক টাকা, কিন্তু দেশভাগের যন্ত্রণায় ভারাক্রান্ত উল্লাসকর দত্ত সরকারের পেনশনের সেই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করলেন। এরপর 1951-52 সালে এই বৃদ্ধ দম্পতি চিরদিনের মতো কলকাতা শহর ছেড়ে পাকাপাকিভাবে চলে গেলেন আসামের শিলচরে। উল্লাসকর দত্ত তার পঙ্গু স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। স্নান করানো থেকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে পোশাক বদলানো সবই একা হাতে তিনি করতেন। প্রতিদিন বিকেলে স্ত্রীকে কোলে করে ছাদে নিয়ে গিয়ে তিনি গল্প শোনাতেন। চরম দারিদ্র্যের মধ্যেও যেখানে যা পেতেন, এমনকি 2-1টি ফলমূল যদি তিনি পেতেন তাও তিনি রুগ্ন স্ত্রীর মুখে তুলে দিতেন। মনোরঞ্জন ঘোষ তার বই আশ্চর্য মানুষ উল্লাসকর, সেই বইতে লিখেছেন, 2টি নিঃসহায় নিঃসম্বল নিঃসঙ্গ নরনারী বহুদিন পর পরস্পরের কাছাকাছি আবার আসেন। যৌবনে যাদের মিলন হয়নি, পৌরত্বের প্রান্তে প্রজাপতি তাদের মেলালেন। বাসনা কামনা মোহ রূপ সব যেদিন নিঃশেষিত হয়েছে, সেদিন হলো 2টি আত্মার মিলন। কাব্য উপন্যাসের কল্পজগতে প্রেমিকার প্রতি প্রেমিকের যে ত্যাগ দুঃখ বরণের বর্ণনা পাওয়া যায়, তাকে বাস্তব জীবনে উল্লাসকর আর মানালেন। অবশেষে 1962 সালে, মতান্তরে 1958 সালে লীলাদেবী তার প্রেমিক স্বামী উল্লাসকর দত্তের কাছ থেকে চির বিদায় নিলেন। শুনলে আপনারা অবাক হবেন যে লীলাদেবীর মৃত্যুর পরেও উল্লাসকর দত্ত তার ঘরের দরজা কখনো বন্ধ করতেন না। লীলাদেবীর আত্মা যদি কখনো ফিরে আসে, তাহলে তিনি যেন কখনো কোনো বাধার সম্মুখীন না হন, তার জন্যই ছিল সেই ব্যবস্থা। এছাড়া রোজই তিনি খাবারের ভাগ স্ত্রীর জন্য রেখে দিতেন। 1965 সালের 17 মে বিপ্লবী উল্লাসকর দত্ত তার প্রিয়তমা
লীলাদেবীর কাছে চিরতরে পাড়ি জমালেন। এই ভিডিও শেষ করার আগে শুধু বলতে চাই, বিপ্লবী উল্লাসকর দত্ত ও লীলাদেবীর এই প্রেম কাহিনী আসলে এমন এক মহাকাব্য, যেখানে একদিকে যেমন ছিল স্বাধীনতা সংগ্রামের বারুদ, তেমনি অন্যদিকে ছিল আমৃত্যু ভালোবাসার অঙ্গীকার। এই কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বিপ্লব মানে শুধু বারুদ আর বন্দুক নয়, বিপ্লব মানে প্রিয়তমার জন্য আমৃত্যু অপেক্ষা আর নিঃস্বার্থ দায়িত্ববোধ। সত্যিকারের ভালোবাসা কখনো বয়স দেখে না, সৌন্দর্য দেখে না, শারীরিক সক্ষমতা দেখে না। সত্যিকারের ভালোবাসা হলো হৃদয়ের কাছে আমৃত্যু দায়বদ্ধ থাকা। 17ই মে বিপ্লবী উল্লাসকর দত্তের মৃত্যুবার্ষিকী। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। লীলাদেবীর প্রতিও রইল গভীর শ্রদ্ধা। আজ এখানেই শেষ করছি। দেখা হবে এই রকমই নলেজেবল নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।